সকাল 8টা থেকে 2টোর সময় তারপরে বলতেছে যে তেল নেই, তেল ফুরাই গেছে। দুর্ভোগ এতটাই বেড়েছে, মানে সাথে সাথে তেলের চাহিদাও বেড়েছে। পাম্পে পাম্পে সীমাহীন দুর্ভোগ, তীব্র গরমে গাড়ির সারিতে দীর্ঘ অপেক্ষায় ক্লান্ত চালক। জ্বালানি সংকটে খুলনায় বন্ধ 6 বিদ্যুৎ কেন্দ্র, বাড়ছে লোডশেডিং। কমেনি হামের প্রকোপ, হাসপাতালে ধারণ ক্ষমতার 3 গুণ রোগী। সুস্থ হয়ে বাড়ি ফিরে ফের অসুস্থ হচ্ছে অনেকে। পুরো নিরাময়ের পর হাসপাতাল ছাড়ার পরামর্শ। আধুনিক স্ক্যানার থাকলেও বেনাপোল বন্দরে দেদারসে ঢুকছে মাদক, আমদানি নিষিদ্ধ পণ্য। 3 মাসে 15 চালান জব্দ, প্রায় 20 কোটি টাকার শুল্ক ফাঁকি। এবং গতি এসেছে যশোর ইপিজেড নির্মাণে, ভূমি উন্নয়ন সহ 1 বছরে সম্পন্ন 36% কাজ। জুলাইয়ের মধ্যে বরাদ্দ উপযোগী হবে শতাধিক প্লট, দাবি কর্তৃপক্ষের। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে খুলনা বিভাগ, সঙ্গে আছি আমি। জ্বালানি সংকটে খুলনা অঞ্চলের 10টি বিদ্যুৎ কেন্দ্রের 6টি বন্ধ রয়েছে। সক্ষমতার অর্ধেকে নেমে এসেছে উৎপাদন, বাড়ছে লোডশেডিং। এমন অবস্থায় সরকারি বেসরকারি ও ব্যক্তি পর্যায়ে নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে বিদ্যুতের উৎপাদনের লক্ষ্য তৈরির আহ্বান বিশেষজ্ঞদের। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। দক্ষিণ পশ্চিমাঞ্চলের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে এ অঞ্চলে গড়ে উঠেছে বেশ কিছু বিদ্যুৎ উৎপাদনকারী কেন্দ্র, যার মধ্যে বিদেশি ঋণ সহায়তায় নির্মিত কয়লাভিত্তিক রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র পূর্ণ ক্ষমতায় উৎপাদনে রয়েছে। বিদ্যুৎ বিভাগের খুলনা অঞ্চলে রয়েছে ছোট বড় 10টি উৎপাদন কেন্দ্র, যার অধিকাংশই ডিজেল বা গ্যাসে চালিত। কেন্দ্রগুলো প্রায় 3000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। তবে জ্বালানি সংকটে বন্ধ রয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের খুলনা 330 মেগাওয়াট, ফরিদপুর 50 মেগাওয়াট, নর্থ ওয়েস্ট পাওয়ার কোম্পানির খুলনা 225 মেগাওয়াট, মধুমতি 100 মেগাওয়াট ও ওরিয়ন গ্রুপের রূপসা 105 মেগাওয়াট কেন্দ্র। ফলে প্রস্তুতি থাকার পরেও এ অঞ্চলে মোট উৎপাদন সক্ষমতার অর্ধেকে নেমে এসেছে। ফুয়েল অল্প আছে, সেটা অল্প কিছু আছে, সেটা দিয়ে আমরা টেস্ট রান হিসাবে আমরা রাখছি। পর্যাপ্ত ফুয়েল পেলে আমরা প্ল্যান্টটা চালাতে পারবো। গ্রীষ্মকালে এই অঞ্চলে প্রতিদিন বিদ্যুতের গড় চাহিদা 1600 মেগাওয়াট। চাহিদা মতো বিদ্যুৎ সরবরাহ না পাওয়ায় শহর ও গ্রামাঞ্চলে 3 থেকে 5 ঘন্টা লোডশেডিং করতে হচ্ছে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে। এই অবস্থায় বিদ্যুতের অপচয় রোধে নানা পদক্ষেপ নিয়েছে ওজোপারিকো। লোডশেড আছে, ক্রাইসিস চলতেছে, সেখানে আমাদের সবারই মিতব্যয়ী হওয়া লাগবে। তো এইগুলো আমরা কন্ট্রোল করার চেষ্টা করতেছি, বিশেষ করে ব্যবসায়ীদের সাথে আমরা যোগাযোগ করতেছি। সংকট সমাধানে জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের মাধ্যমে টেকসই পরিবেশ বান্ধব বিশেষ করে সৌর বিদ্যুতে নজর দেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। সরকার যেন নবায়নযোগ্য জ্বালানি বিশেষত সৌর বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ব্যক্তি মালিককে প্রণোদনা দেন। সেই প্রণোদনার ভিত্তিতে সে নিজেই এগিয়ে এসে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা করতে পারবে। খুলনা অঞ্চলের 10টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মধ্যে 8টি কেন্দ্র গ্যাস বা ডিজেলে চালিত, বাকি 2টির একটি কয়লা ও অপরটি সৌরচালিত। টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি কর্তৃপক্ষের তথ্যমতে ফার্নেস অয়েলে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ যেখানে 18 টাকা, সেখানে সৌর বিদ্যুতে ইউনিট প্রতি খরচ মাত্র 9 টাকা। তাই আগামীর সংকট মাথায় রেখে টেকসই ও পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ বিশেষজ্ঞদের। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। এ বিষয়ে আলোচনায় খুলনায় আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। তার সঙ্গে আলোচনায় যুক্ত হবেন উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট প্রধান নির্বাহী হাসান মেহেদি। সরাসরি যাচ্ছে সেখানে। খুলনা অঞ্চলে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে জ্বালানি সংকটের কারণে অনেকগুলি আসলে বন্ধ রয়েছে বা বন্ধ করতে বাধ্য হয়েছে। বিশ্বব্যাপী যে জ্বালানি সংকট রয়েছে সেসব কারণেই আসলে কিন্তু ঘুরে ফিরে বলছেন এর সাথে সংশ্লিষ্টরা। এই বিষয়ে আসলে জ্বালানি নিয়ে কাজ করেন দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতিষ্ঠান, তারই একজনের সাথে আমরা আলোচনা করব, মেহেদি হাসান, যিনি উপজেলীয় পরিবেশ কর্মজোট এর নির্বাহী সম্পাদক, প্রধান নির্বাহী। তো একটু যদি মেহেদি হাসান ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে একটু জানতে চাই, এই
এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব, তার প্রভাবে কিন্তু সারা বিশ্বেই জ্বালানির একটি সংকট তৈরি হয়েছে এবং সেই জায়গাতে সেই সংকটের কারণে আমাদের দেশেও সবচেয়ে অনেক জায়গায় প্রভাব পড়ছে। তার একটি বড় জায়গাটি হচ্ছে বিদ্যুৎ খাত। এরই মধ্যে বিদ্যুৎ উৎপাদন কিন্তু এই ফার্নেস অয়েল বা এই ধরনের জ্বালানির যে সমস্ত বিদ্যুৎ উৎপাদন হয়েছে ডিজেল চালিত, সেখানে কিন্তু বন্ধ করতে বাধ্য হচ্ছে। তো এই আশঙ্কার কথা আপনারা পূর্বেও বলেছিলেন, একটু যদি বলতেন যে এখনকার সিচুয়েশনটা আসলে আপনারা কিভাবে দেখছেন? আমি একটু গোড়া থেকে যাওয়ার চেষ্টা করি। প্রথম হলো যে 2007-08 অর্থ বছরে আমাদের বিদ্যুৎ খাত পুরোপুরি আমদানির উপর নির্ভর ছিল মাত্র 5.5%। এখন আমাদের বিদ্যুৎ খাত 65%-এর বেশি আমদানির উপর নির্ভরশীল, সেটা এলএনজি হোক বা পেট্রোল হোক কিংবা ডিজেল হোক বা ফার্নেস অয়েল হোক। এখন আমরা কখনোই এই শকের জন্য প্রস্তুতি নেইনি, যদিও এর আগেও দুইবার এই ঘটনা ঘটে গেছে, 2017-18 সালে একবার, 2022-23 সালে একবার। ফলে এই মুহূর্তে আমাদের যে সংকটটা তৈরি হয়েছে সেটা আমরাও যেমন খানিকটা দায়ী, তেমনি আমরা প্রস্তুত ছিলাম না, এর সারা পৃথিবী প্রস্তুত ছিল না এরকম একটা ঘটনার জন্য যে আমেরিকা ইসরায়েল হামলা করবে ইরানের উপরে। এই মুহূর্তে আমাদের খুবই দরকার হলো যে আমরা আমাদের পেট্রোলিয়াম আমদানি এবং এলএনজি আমদানি কতটা ডাইভার্সিফাইড করতে পারি। এটা গতকালকে সবচেয়ে ভালো দিন ছিল, আজকেও করতে পারলে সব থেকে ভালো। যে আমি শুধুমাত্র মধ্যপ্রাচ্য নয়, আমি চীনের পর জোর দিতে পারি কিনা খানিকটা, সিঙ্গাপুর, ভারত, আমি ইন্দোনেশিয়া, এই সব দেশ যেখানে পেট্রোলিয়াম খানিকটা উৎপাদন, এমনকি মালয়েশিয়া উৎপাদন হয় এবং সরবরাহ করে, এখানে একটু ডাইভার্সিফাইড করতে পারি কিনা সোর্সকে, এটা খুব জরুরি কাজ। আপনারা আসলে সবসময় একটা কথা বলে আসছেন যে ডাইভার্সিটির কথা বলে আসছেন, যে সেখানে আসলে সৌর বা জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানির কথা বলছেন, সেখানে সৌর বিদ্যুৎ একটি বড় জায়গা। তো আমাদের দেশে কিছু কিছু কয়েকটি হাতে গোনা সৌর চালিত বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। তো এই জায়গাটা বাড়ানোর ক্ষেত্রে এই মুহূর্তে সরকারের কাছে আসলে কী ধরনের পরামর্শ থাকতে পারে? সবথেকে জরুরি বিষয় হলো আমার যে জমি অধিকৃত হয়ে আছে, অধিগ্রহণ করা হয়ে গেছে, সেখানে যেমন ধরুন পায়রা অঞ্চলে আমার প্রায় 12,500 একর জমি অধিগ্রহণ হয়ে আছে। আমরা মাতারবাড়ি অঞ্চলে 5,000 একর জমি অধিগ্রহণ করে রেখেছি। রামপাল কোল পাওয়ার প্ল্যান্ট এরিয়াতে এখনও 1,000 একর জমির মতো অধিগ্রহণ করা আছে। এই জায়গাগুলোতে সৌরবিদ্যুৎ অতি দ্রুত চালু করতে হবে সরকারি উদ্যোগে। দ্বিতীয়ত হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সর্বোচ্চ পর্যায় থেকে তার উচিত জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বর্তমান পরিস্থিতিকে সরাসরি বলা জনগণকে যে সিচুয়েশন এই, এবং আমাদের প্রত্যেকটা ঘরের উপরে আমাদের 3 কিলোওয়াট করে সোলার পাওয়ার লাগাতে হবে, যাতে আমরা নিজেরা স্বয়ংসম্পূর্ণ হতে পারি। আমরা যাতে এত বছর পরে এসেও জ্বালানি খাতে পরাধীন থেকে না যাই, সেই উদ্যোগটা নেওয়া। আর 3 নাম্বার যে জিনিসটা সেটা হলো আমাদের পরিবহন খাত, যেমন ভারতের মতো পরিবহন খাতকে পেট্রোলিয়াম থেকে সরিয়ে ফেলতে হবে, বিদ্যুতে নিয়ে আসতে হবে। যেমন আমাদের কৃষিখাতকে আমরা ডিজেল নির্ভর করে রেখেছি, ওটাকে সরিয়ে আনতে হবে। আমাদের হাউসহোল্ড সেক্টর আমরা ওটাকে সরিয়ে আনি। এভাবে আমরা যদি বড় বড় সেক্টরগুলো, অর্থনৈতিক সেক্টরগুলোকে পেট্রোলিয়াম থেকে ডিকাপলিং করে ফেলতে পারি, তাহলে আমরা অনেক। সমাধানটা কি, মানে কৃষকরা বা তারা আসলে বিকল্প বিদ্যুৎ কিভাবে পাবে? 1 নম্বর হলো সৌরচালিত সোলার পাম্প করা যেতে পারে, সৌরচালিত যে ইরিগেশন পাম্প, সেটা খুব করে সরকার যদি ভর্তুকি দেয়, এবং ভর্তুকি এই জন্য দিচ্ছে না যে সরকার যে তাকে সহায়তা করছি, বরং আমি যে টাকা বাঁচিয়ে ফেলছি আমদানি থেকে সেটাই ভর্তুকি হিসেবে দিচ্ছি। এর মধ্য দিয়ে আমার যে বিপুল পরিমাণে প্রায় 15% ডিজেল চলে যায় কৃষিখাতে, এইটা আমি বাঁচাতে পারবো। আমি যদি আমরা যদি সোলার চার্জিং স্টেশন করতে পারতাম হাইওয়েগুলোতে, তাহলে আমি এখান থেকে বেঁচে যেতাম। আমরা দ্রুততম সময়ে আমাদের যত চাহিদা, ইম্পোর্টের পরে নির্ভরশীলতা আমরা কমিয়ে আনতে পারবো, এবং তাতে আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারবো। ধন্যবাদ। আসলে যেমনটি আসলে বলছিলেন, আমাদের আমদানি নির্ভরতা আসলে কমিয়ে আনতে হবে, পাশাপাশি বেশ কিছু সুপারিশ করেছেন, সেখানে আসলে নবায়নযোগ্য জ্বালানির উপর নির্ভর করতে বলা হয়েছে। এইসব আসলে করা গেলে যে সংকটগুলো তৈরি হচ্ছে সেটি সমাধান হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে বিদ্যুৎ সংকট বা জ্বালানি সংকট নিয়ে আলোচনা সবশেষ। জ্বালানি ও বিদ্যুৎ সংকট নিয়ে আলোচনায় এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম খুলনায়। এদিকে ঝিনাইদহে চাহিদা অনুযায়ী মিলছে না জ্বালানি তেল। বরাদ্দ না পাওয়ায় অনেক পাম্পে বন্ধ রয়েছে তেল সরবরাহ। দীর্ঘ লাইনে তীব্র গরমে ঘন্টার পর ঘন্টা গাড়ির সারিতে অপেক্ষা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী লোটাস রহমান সোহাগ। সবশেষ খবর জানবো তার কাছে। ঝিনাইদহে যে জ্বালানি তেলের সংকট সেটা কমার চেয়ে আসলে কিন্তু দিন দিন বেড়েই চলেছে। আজকে জেলার যে 36টি তেল পাম্প রয়েছে, সেই তেল পাম্পের মধ্যে বেশিরভাগ তেল পাম্পের কিন্তু তেল সরবরাহ বন্ধ ছিল। সকাল থেকে জেলা শহরের যে 2টি ফিলিং স্টেশন, আরিফ ফিলিং স্টেশন এবং রেজাউল করিম যে ফিলিং স্টেশন, সেই ফিলিং স্টেশনের তেল দেওয়া হচ্ছিল। কিছুক্ষণ আগে যে আরিফ ফিলিং স্টেশনের তেল সরবরাহ শেষ হয়েছে, এবং সেখান থেকে কিন্তু বর্তমান এই রেজাউল করিম ফিলিং স্টেশনে এখানে তেল দেওয়া হচ্ছিল। কিন্তু কিছুক্ষণ আগেই 5
মিনিট আগে কিন্তু এখানেও তেল শেষ হয়ে গেছে এবং আমার পেছনে কিন্তু এখনও শত শত মোটরসাইকেল সহ কৃষকরা তারা কিন্তু এখানে অপেক্ষা করছে তাদের জ্বালানি তেল সংগ্রহের জন্য। অনেকেই বলছেন যে তারা ভোরে এসেছেন, কেউ গত রাত্রি থেকে এসে অপেক্ষা করেছেন তেল সংগ্রহের জন্য, মোটরসাইকেলে তেল নেওয়ার জন্য, কিন্তু সেটা কিন্তু তারা পাচ্ছে না। এখন কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে ফিলিং স্টেশনে কিছুক্ষণ আগে যে শেষ হয়ে গেল, এখানে মোটরসাইকেল প্রত্যাশী যারা আছে, তেল যারা কিনবেন তারা কিন্তু এখানে অপেক্ষা করছেন। এবং এছাড়াও যে জেলার যে উপজেলাগুলো তো রয়েছে, উপজেলাগুলোর যে ফিলিং স্টেশনগুলো সেখানেও কিন্তু একই অবস্থা। যেহেতু গত 2-3 দিন সরকারি ছুটি ছিল, সেক্ষেত্রে অনেক ফিলিং স্টেশনে কিন্তু তেল বরাদ্দ পায়নি, যে কারণে অনেক ফিলিং স্টেশন তেল বিক্রি বন্ধ রয়েছে। আজকে এখন পর্যন্ত যে তেল সরবরাহ বন্ধ রয়েছে, যেখানে কৃষক সহ যারা শ্রমিক রয়েছে তারাও কিন্তু আসলে এখানে অপেক্ষা করছে। বাস শ্রমিক থেকে শুরু করে ট্রাক শ্রমিকরাও কিন্তু এখানে অপেক্ষা করছে তেল সংগ্রহের জন্য। আমরা এখানে কৃষকদের সাথে কথা বলছি, তাদের সেচের জন্য কিন্তু তারা তেল সংগ্রহের জন্য আমরা অপেক্ষা করতে দেখেছি। সকাল থেকেই কিন্তু অনেকেই অপেক্ষা করছে। শুধু কৃষক নয়, এখানে চাকুরিজীবী থেকে শুরু করে শ্রমিক থেকে শুরু করে সব বয়সে সব শ্রেণী পেশার মানুষ এখানে তেল সংগ্রহের জন্য অপেক্ষা করছে। তো এই ছিল ঝিনাইদহের যে ফিলিং স্টেশনগুলোতে তেল সংকট, সেই জ্বালানি সংকট তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ঝিনাইদহ। এবার হাম প্রসঙ্গ। দিন দিন বাড়ছে হাম উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা। ধারণ ক্ষমতার চেয়ে 3 গুণ রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। তবে সুস্থ হয়ে অনেকেই ফিরছেন নিজ বাড়িতে। শিশুদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। হাসপাতালগুলোতে তিল পরিমাণ ঠাঁই নেই। প্রতিদিনই ধারণ ক্ষমতার চেয়ে 2 থেকে 3 গুণ রোগী বেশি ভর্তি হচ্ছে। বাগেরহাট সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি শতাধিক শিশু। 36 বেডের পরিবর্তে শতাধিক রোগী ভর্তি হয় হাসপাতালের মেঝেতে রেখে দেওয়া হচ্ছে চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা। অন্যদিকে চিকিৎসা নিতে আসা দরিদ্র পরিবারগুলো পড়ছে বিপাকে। গত 1 সপ্তাহে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন 75 জন রোগী। আগে 2-3 ডাক্তার দেখাইছি, এখন সদর হাসপাতালে নিয়ে আসছি। এখন ডাক্তার দেখতেছে কিন্তু কোনো পরিবর্তন পাচ্ছে না। 2-3 দিন জ্বরের পর হসপিটালে নিয়ে আসছি, তারপর চিকিৎসার পরে আস্তে আস্তে জ্বর কমছে। কালকে একটু ভালো দেখছিলাম, আবার সকালে থেকে আবার অতিরিক্ত কাশি উঠেছে। প্রায় প্রতিদিন 100 রোগী থাকে, কিন্তু এত রোগীর সেবা দিতে গিয়ে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। যশোরে গত 24 ঘন্টায় নতুন করে 4 জন সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত চিকিৎসাধীন 20 রোগী। পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য বিভাগ টিকাদান কার্যক্রম জোরদার করার পাশাপাশি হাসপাতালে আলাদা 250 শয্যা আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে বলে জানান কর্মকর্তা। গত 3 দিনে 40 জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গায়ে গুটি উঠছিল, তাও ওইটাও সেরে যাওয়ার পরে এখন এই 4-5 দিন ধরে এইরকমের গায়ে ভরে গেছে। সব হয়েছে, জ্বর আসছিল, ঠান্ডা, কাশি, এখন রক্ত কম বলছে। একটা অংশ আমরা আলাদা করেছি, ওখানে আমরা এই হামের রুগী রাখছি। সেই সাথে আমাদের যে আইসোলেশন, যেটা ডায়রিয়া, পক্স, অন্যান্য রুগী রাখি, সেখানেও হামের জন্য কিছু বেড আছে। এই দুইটা মিলে আমরা কার্যক্রম করছি। বর্তমানে খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি 31 রোগী, যাদের অধিকাংশ 1 মাসের কম বয়সী শিশু। তানজিনা তাসনিম, সময় সংবাদ। এদিকে হামের উপসর্গ নিয়ে অর্ধশতাধিক শিশু যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। প্রতিদিনই উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে নতুন রোগী। যশোর জেনারেল হাসপাতালে এই মুহূর্তে আছেন সহকর্মী জুয়েল মৃধা। সরাসরি যাচ্ছি তার কাছে। যশোরের জেনারেল হাসপাতাল সহ যে অন্যান্য হাসপাতালগুলোতে প্রতিদিনই হামের সন্দেহভাজন রোগী আসছে এবং প্রতিদিনই এই সংখ্যা বাড়ছে। গত 24 ঘন্টায় নতুন করে 4 জন রোগী এসেছে হাসপাতালে। আমরা যদি পরিসংখ্যানটা দেখি, গত 15ই মার্চ থেকে অদ্যাবধি 319 জন সন্দেহভাজন হাম রোগী হাসপাতালগুলোতে এসেছে। তার ভিতরে 285 জনের পরীক্ষা করা হয়েছে। এর ভিতরে 169 জন রোগী হাসপাতালে ভর্তি হয় এবং তারা চিকিৎসা নেন, যার ভিতরে প্রতিদিনই কিছু রোগী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। এখন গত 24 ঘন্টায় যশোরের জেনারেল হাসপাতাল, শিশু হাসপাতাল, আদ্দিন হাসপাতাল সহ বেশ কয়েকটি হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা 46। আমরা কথা বলেছি হাসপাতালের চিকিৎসক এবং সিভিল সার্জনের সাথে। তারা আমাদেরকে জানিয়েছেন যে সকল রোগী এখন হাসপাতালে ভর্তি আছে তারা আসলে চূড়ান্তভাবে হাম শনাক্ত রোগী না, প্রত্যেকেই হচ্ছে সন্দেহভাজন এবং এদের নমুনা পাঠানো হয়েছে। যেহেতু সারা বাংলাদেশের হামের রোগীদের পরীক্ষা নিরীক্ষার একটি মাত্র প্রতিষ্ঠান ঢাকায়,
সেই কারণে এই রিপোর্টগুলো পেতে অনেক বিলম্ব হচ্ছে এবং যে কারণে নিশ্চিত করে বলা যাচ্ছে না আসলে যশোরে কতজন হামের রোগী আছে। তবে সিভিল সার্জন আমাদেরকে একটি পরিসংখ্যান দিয়েছে যে গত 3 মাসে যশোরে মোট 24 জন নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে। তার 23 জনই হচ্ছে 15ই মার্চের আগের এবং 15ই মার্চের পর থেকে অদ্যাবধি মাত্র একজন হামের রোগী নিশ্চিত রোগী পাওয়া গেছে। আমাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে এবং সিভিল সার্জন জানিয়েছে যে হামের রোগীদেরকে গুরুত্ব দিয়ে একটি পৃথক আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়েছে এবং পৃথক আইসোলেশন ওয়ার্ডে রোগীদের রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং শিশুদের আলাদা করা হয়েছে এবং বড়দের আলাদা করা হয়েছে। তবে যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আমাদেরকে জানিয়েছেন তারা একটি ওয়ার্ডে সমন্বয় করতে চান এবং তারা শীঘ্রই একটি নতুন আইসোলেশন ওয়ার্ড তৈরি করবেন যেখানে শুধুমাত্র হামের রোগীদের রাখা হবে। যশোর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। হাম পরিস্থিতির খবর জানছিলাম যশোর থেকে। বিভাগীয় সময় আরও থাকছে। নব্য সংকটে বাগেরহাটের 83 নদী ও খাল দায়সারা ও অপরিকল্পিত খননের কারণে 4 বছরে ভরাট, পুনরুদ্ধারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। বেনাপোল বন্দরে আধুনিক স্ক্যানিং মেশিন থাকতেও ঢুকছে মাদক, আমদানি নিষিদ্ধ ও মিথ্যা ঘোষণার পণ্য। গেল 3 মাসে এমন 15টি চালান জব্দ করেছে কাস্টমস, যেখানে শুল্ক ফাঁকির পরিমাণ প্রায় 20 কোটি টাকা। কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ বলছে অবৈধ পণ্যের চালান জব্দ ও অভিযুক্তদের শাস্তি নিশ্চিতে তারা তৎপর। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের তথ্য ও শাওন হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রায় 80% হয়ে থাকে বেনাপোল স্থলবন্দর দিয়ে। যেন অবৈধ ও মিথ্যা ঘোষণায় কোনো পণ্য দেশে ঢুকতে না পারে সেজন্য বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনালে স্থাপন করা হয়েছে অত্যাধুনিক স্ক্যানিং মেশিন, যেটি কাস্টমসের তদারকিতে পরিচালনা করছে ঠিকাদার প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইবার অ্যাসোসিয়েটস। মেশিনটি নিখুঁতভাবে কাজ করতে সক্ষম হলেও রহস্যজনকভাবে ট্রাকে করে প্রবেশ করছে অবৈধ পণ্য, মাদক ও অস্ত্র। বন্দরের তথ্য, গত 3 মাসে গোয়েন্দা সংস্থা এনএসআই ও বর্ডার গার্ড বিজিবির তথ্যের ভিত্তিতে প্রায় 15টি মিথ্যা ঘোষণার চালান আটক করেছে কাস্টমস। সেখানে প্রায় 20 কোটি টাকার শুল্ক ফাঁকি দেওয়া হচ্ছিল। আমাদের যখন ভারতের গাড়ি ঢুকছে ভিতরে, তখন যদি এই স্ক্যানিং মেশিনটা সঠিকভাবে যদি স্ক্যানিং করে তাহলে অবৈধ কিছু ঢোকার সম্ভাবনা নেই। কিছু অসৎ ব্যবসায়ী সরকারের শুল্কে ফাঁকি দেয়, যার কারণে আমরা সাধারণ ব্যবসায়ীরা হয়রানির শিকার হই। এই স্ক্যানিং মেশিন পরিচালনায় কোটি কোটি টাকা খরচ হচ্ছে, কিন্তু এটি কোনো কাজে আসছে না। তথ্য পেলেই অবৈধ পণ্য চালান আটক ও অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কাস্টম। ভবিষ্যতে এ ধরনের মিসডিক্লারেশনের যে কোনো ধরনের পণ্য আমরা ক্ষেত্রে সচেতন আছি। যদি কারো সংশ্লিষ্টতা পাওয়া যায়, সে যেই হোক, তার বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চলতি অর্থ বছরে বেনাপোল কাস্টমসে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 8,370 কোটি টাকা। প্রথম 9 মাসে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 1,800 কোটি টাকা রাজস্ব ঘাটতি দেখা গেছে। সময় সংবাদ, বেনাপোল। অপরিকল্পিত খনন আর দখল দূষণে আবারও নাব্য সংকটে বাগেরহাটের 83 নদী ও খাল। রামপাল ও মোংলায় 2018 সালে শুরু হয় খনন কাজ, তবে নানা অনিয়মের অভিযোগ ওঠে সে প্রকল্পে। এই অবস্থায় অপরিকল্পিত নদী ও খাল খনন করে শত কোটি টাকা লোপাটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। আলী আকবর টুটুলের তথ্য ও আমিনুল ইসলামের ছবিতে রিপোর্ট। দখল, দূষণ আর ড্রেজিংয়ের অনিয়মের কারণে বাগেরহাটের 5টি নদী ও 78টি খাল হারাচ্ছে বৈচিত্র্য। অভিযোগ উঠেছে দায়সারা ও অপরিকল্পিত খননের কারণে অল্প দিনে ভরাট হচ্ছে নদী ও খাল। পাশাপাশি বাঁধ দিয়ে প্রভাবশালী চক্রের মাছ চাষে হুমকির মুখে পড়েছে নদীর জীববৈচিত্র্য। অপরিকল্পিত নদী ও খাল খনন করে সরকারের শত কোটি টাকা লুপাটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি নদীর রক্ষা আন্দোলনকারীদের। যারা অপরিকল্পিত বা খাল খননের সঙ্গে যুক্ত ছিল, সেই অনিয়মের বিষয়টা দেখার জন্য বর্তমান সরকারকে দেখার জন্য দাবি জানাচ্ছি। রেগুলার বেসিসে বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের ইতিপূর্বে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। বিভিন্ন খালে মৎস্য চাষ যারা করতো তাদেরকে উচ্ছেদ করা হয়েছে। 2018 সালে বাগেরহাটের রামপাল, মোংলায় 83 নদী ও খাল পুনর্খনন প্রকল্পের আওতায় 706 কোটি টাকা বরাদ্দ হয়। সময় সংবাদ। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সড়কের পাশে রোপণ করা হয়েছিল গাছ, তবে পরিচর্যার অভাবে এখন সব মৃতপ্রায়।
2001 সালে বনায়ন প্রকল্পের আওতায় খুলনার ডুমুরিয়ায় রাস্তার পাশে রোপণ করা হয় কয়েকশো প্রজাতির গাছ। এতে হুমকির মুখে জীববৈচিত্র্য। আব্দুল হালিমের ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট। পথের দুই ধারে ছায়াদানকারী বিশালাকৃতির গাছগুলোর বেশিরভাগ মৃত। তীব্র গরম এলেই উপলব্ধি করা যায় এই গাছগুলোর প্রয়োজনীয়তা। তবে লাক্ষা পোকার আক্রমণে ধীরে ধীরে মরে যাচ্ছে গাছগুলো। পরিবেশবাদীদের অভিযোগ, এসব পোকা থেকে এক ধরনের রং তৈরি হয় যা বিক্রির সঙ্গে জড়িত একটি চক্র। তারাই পোকা সংগ্রহের নামে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কেটে ফেলে ডাল। ভাইরাস তৈরি করার যে সিন্ডিকেট, এদেরকে এদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে এই এখনও যে বিদ্যমান গাছগুলো আছে এবং যে গাছগুলো প্রায় মৃতপ্রায় তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য। এদিকে সামাজিক বন বিভাগ বলছে গাছগুলো বেশি বড় হওয়ায় পোকা দমনে কার্যকরী পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না। কর্তনের অনুমতি আসলে তখন আমরা এগুলি কাটবো এবং তারপরে সেখানে আমরা নতুন করে বৃক্ষরোপণ করতে পারব। গাছগুলো মরে যাওয়ায় একদিকে যেমন এলাকার প্রকৃতি রুক্ষ হয়ে উঠেছে, তেমনি আবাসস্থল হারিয়েছে পাখিরা, আর অঞ্চল হারাচ্ছে দুর্যোগ থেকে বাঁচার প্রাকৃতিক সুরক্ষা। খুলনা ডুমুরিয়া থেকে তানজিম আহমেদ, সময় সংবাদ। বিভাগীয় সময়ে আরেকবার গতি এসেছে যশোর ব্রিজের নির্মাণ কাজে। ইতিমধ্যে সম্পন্ন হয়েছে ভূমি উন্নয়ন কাজ। একযোগে চলছে ড্রেন, সড়ক সহ আনুষঙ্গিক উন্নয়ন কর্ম। কর্তৃপক্ষের দাবি জুলাই মাসের মধ্যে প্রস্তুত হবে শতাধিক প্লট এবং দেয়া যাবে বরাদ্দ। যশোর থেকে আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। 2019 সালের নভেম্বরে যশোরের অভয়নগর উপজেলায় প্রেমবাগ ইউনিয়নের চেঙ্গুটিয়া, মহাকাল, প্রেমবাগ, বালিয়াডাঙ্গা, আমডাঙ্গা, আরাজি, বাহিরঘাট, মাগুরা ও রাজাপুর মৌজায় 502.906 একর জমিতে যশোর ইপিজেড প্রকল্প অনুমোদন দেয় সরকার। পরিকল্পনা অনুযায়ী এই ইপিজেডে 438টি প্লট হবে, যেখানে বিদেশি বিনিয়োগকারী তাদের শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলবেন। এতে করে প্রায় 1.5 লাখ মানুষের প্রত্যক্ষ কর্মসংস্থানের সুযোগ হবে। প্রকল্প গ্রহণের 6 বছর পর 2025 সালে শুরু হয় ইপিজেড নির্মাণ কাজ। গেল 1 বছরে কাজের অগ্রগতি হয়েছে 36%। এর মধ্যে সম্পন্ন হয়েছে ভূমি উন্নয়ন কাজ। তবে এখনো পরিশোধ হয়নি ভূমি মালিকদের অধিগ্রহণের টাকা। জমি বাঁধেছে প্রায় 4-5 বিঘে, আমরা এখনো 1 টাকাও পাইনি। ইপিজেড নিয়েই ফেলেছে, আমাকে টাকা কটা দিয়ে দিলি আমরা যে কোনো কাজ করতে পারি। 1000 প্লাস চেক আমরা বিতরণ করেছি অলরেডি। আসার পরে আমরা আমাদের অল্প কিছু চেক বাকি আছে, আমরা সেগুলিও অ্যাকাউন্টসকে বলেছি যে আপনারা একটু দ্রুত এটা সেবাটা দিবেন। ইপিজেড কর্তৃপক্ষের দাবি, অধিগ্রহণ করা জমির দখল, হস্তান্তর ও দরপত্র অনুমোদনে বিলম্ব হওয়ায় কাজের অগ্রগতি কিছুটা কম। তারপরও আগামী জুলাই মাসের মধ্যে প্রস্তুত হবে শতাধিক প্লট, যা দেয়া যাবে বরাদ্দ। 36% কাজের অগ্রগতি হয়েছে। আশা করি জুলাই থেকে অ্যালটমেন্ট দেওয়ার পদক্ষেপ গ্রহণ করবেন। এই প্রকল্পে ব্যয় ধরা হয় 1678 কোটি 29 লাখ টাকা। প্রকল্পটি চলতি বছরের 31 ডিসেম্বর শেষ হওয়ার কথা। বিভাগীয় সময়ে আরেকবার চুয়াডাঙ্গার বাগানে আমের ভালো গুটি আসায় লাভের আশা জেগেছিল বাগানীদের। তবে হপার পোকার আক্রমণে তা ভেস্তে যেতে বসেছে। আম্রপলি, হিমসাগর, বোম্বাই, ল্যাংড়া, বাড়িচার, কাটিমন সহ বিভিন্ন জাতের আম বাগানে আমের পর্যাপ্ত গুটি এলেও তা ঝরে পড়ছে হপার পোকার আক্রমণে। কীটনাশক স্প্রে করেও সুফল পাচ্ছেন না বাগানীরা। এ অবস্থায় বাগানে নিয়মিত পরিচর্যা করার পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। পাম্পে পাম্পে সীমাহীন দুর্ভোগ। তীব্র গরমে ঘন্টার পর ঘন্টা গাড়ির সারিতে অপেক্ষা। জ্বালানি সংকটে খুলনায় বন্ধ 6 বিদ্যুৎ কেন্দ্র, বাড়ছে লোডশেডিং। কমেনি হামের প্রকোপ, ধারণ ক্ষমতার চেয়ে 3 গুণ রোগী হাসপাতালে ভর্তি। সুস্থ হয়ে বাড়ি ফিরে ফের অসুস্থ হচ্ছে অনেক শিশু। পুরোপুরি নিরাময়ের পর হাসপাতাল ছাড়ার পরামর্শ। এবং আধুনিক স্ক্যানার থাকলেও বেনাপোল বন্দরে দেদারসে ঢুকছে মাদক আমদানি নিষিদ্ধ পণ্য। 3 মাসে 15 চালান জব্দ, প্রায় 20 কোটি টাকার শুল্ক ফাঁকি। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো ঢাকা বিভাগের আয়োজনে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ ইনান। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।